এ পোলাপান কি আছো তোমরা নাকি নাই? জি স্যার, আছি। ক্লাস করতে করতে কি টায়ার্ড হয়ে গেছো নাকি? অন্যান্য স্যারেরা কি কেউ ক্লাস নেই তোমাদের, নাকি খালি আমি জ্বালাচ্ছি বন্ধের মধ্যে তোমাদেরকে? আপাতত আপনার ক্লাসই হচ্ছে স্যার। তাহলে তো ভালোই হচ্ছে, অসুবিধা নেই, তাহলে কন্টিনিউয়াস ক্লাস নেওয়া যায় আর কি। অনেক স্যার ক্লাস নিলে একসাথে ক্লাস করতে করতে টায়ার্ড হয়ে যায় বললাম। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। যদি অনেকে এখনো আসে নাই, আমার আবার ক্লাস আছে আরো পরপর দুইটা, 11টা একটা আছে, 12টায় আর একটা আছে আর কি। যাক, গত ক্লাসে যে আমরা আলোচনা করেছিলাম, যদি কারো কোয়েরি বা প্রশ্ন থাকে তাহলে একটু বলো, না হলে নতুন আর একটা চ্যাপ্টার আমরা আজকে শুরু করব আর কি। সম্ভবত নাই, তারপরে আমরা চলে যাই তাহলে আমাদের যে কালকে রিপিটেবিলিটি পড়েছিলাম, তাই না? রিপিটেবিলিটি। আর আজকে পড়বো বিডিং ভ্যালু। ব্রিডিং ভ্যালুতে যে মানে সিলেবাসে যা আছে সেটা হলো সংজ্ঞা দেওয়া আছে, যে ব্রিডিং ভ্যালুটা কি এটা জানতে হবে, ব্রিডিং ভ্যালুর ব্যবহার অথবা ইউজেজ অথবা অ্যাপ্লিকেশন এটা জানতে হবে, তারপরে রেকর্ড তথ্য অথবা ডাটা এটা কি, এবং এরপরে যে বিএলইউপি মানে বেস্ট লিনিয়ার আনবায়াসড প্রিডিকশন, আর একটা হলো এমপিপিএ মোস্ট প্রবেবল প্রডিউসিং এবিলিটি সম্ভবত, আর একটা হলো টিএ ট্রান্সমিটিং এবিলিটি। এই তিনটা হলো ব্রিডিং ভ্যালু মেজারমেন্ট করার মেথডস। বিভিন্ন মেথডস আছে, 7টা না 8টা মেথড আছে, তার মধ্যে এই ব্রিডিং ভ্যালু মেজারমেন্টের জন্য এই তিনটা মেথড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, কিন্তু এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় বিএলইউপি বেস্ট লিনিয়ার আনবায়াসড প্রেডিকশন। তারপরে হয় এমপিপিএ, এটা আবার ওই রিপিটেবিলিটি ডাটার উপর ভিত্তি করে এমপিএ কাজ করে। আর ট্রান্সমিটিং এবিলিটি এবং ব্রিডিং ভ্যালু অলমোস্ট একই জিনিস, এটা নিয়ে আমরা আলোচনা করব। আর তার মানে আমরা চলে যাই তাহলে এখান থেকে সিলেবাসে যা ছিল সেটাই, মানে ব্রিডিং ভ্যালুর ডেফিনেশন জানবো, অ্যাপ্লিকেশন জানবো, রেকর্ড এবং ব্রিডিং ভ্যালু মেজারমেন্টের মেথড। এই মেথডের আন্ডারে কিন্তু এই তিনটা অটোমেটিক চলে আসবে, বিএলইউপি, এমপিপিএ এবং টিএ। দেয়ারফর 4 নম্বরের আন্ডারে ওই তিনটা পড়ে যাবে আর কি। আচ্ছা, তাহলে ব্রিডিং ভ্যালু আমরা চলে যাই এই জায়গায়। ব্রিডিং ভ্যালুটা কি তাহলে একটু খেয়াল করে দেখি, যে জেনেটিক ভ্যালু অফ অ্যান ইন্ডিভিজুয়ালস অ্যাজ এ প্যারেন্ট। একটা প্যারেন্ট আছে, মানে কোনো একটা অ্যানিমেল অথবা অর্গানিজম যখন প্যারেন্ট হিসেবে কাজ করবে, তার কিছু না কিছু জেনেটিক ম্যাটেরিয়াল তার অফস্প্রিং এর কাছে চলে যায়। মানে যেই মেটেরিয়াল গুলো যায় সেগুলোর যোগফলকে একসাথে বা সামেশনকে একসাথে বলা হয় কি ব্রিডিং ভ্যালু, অথবা it represents the ability of an animal to pass desirable genes or traits or characteristics to its offspring। তার মানে একটা অফস্প্রিং এর কাছে একটা এনিম্যাল এজ এ প্যারেন্ট হিসেবে যে সমস্ত ডিজায়ারেবল জিন অথবা ক্যারেক্টার অথবা বৈশিষ্ট্যগুলো ট্রান্সফার করতেছে, ওর সবগুলোকে একসাথে বলা হয় ব্রিডিং ভ্যালু। আবার পরের ডেফিনেশনে যেটা বলা হয়েছে, সাম অফ দ্য অ্যাভারেজ ইফেক্টস অফ অল জিনস, সমস্ত জিনগুলো একসাথে যোগ করার পরে যে ইফেক্টটা একটা অ্যানিমেল থেকে তারপরে জেনারেশনে যাবে সেটাকে বলা হয় ব্রিডিং ভ্যালু। দুইটা গেল। 3 নাম্বার হলো দি সুপিরিয়রিটি অর ইনফিরিয়রিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল। যে ইন্ডিভিজুয়াল মানে যে কোনো একটা অ্যানিমেলকে বোঝায়, যে কোনো একটা অ্যানিমেলের সুপিরিয়রিটি অথবা ইনফিরিয়রিটি কে বোঝায় ডিউ টু দ্য জিনস ইট ক্যারিজ, এবং যেই ওই সুপিরিয়রিটিটা অথবা ইনফিরিয়রিটিটা হবে তার জিনগুলোর কারণে, এবং যেটা ট্রান্সমিট টু ইটস প্রোজেনি অথবা তার প্রোজেনির কাছে চলে যায়, অফস্প্রিং এর কাছে চলে যায়, ডটার অথবা মানে মেল অথবা ফিমেলের কাছে চলে যায়। লাস্ট যেটা বলা হয়েছে, এনিমেলস উইথ হায়ার ব্রিডিং ভ্যালু, যে সমস্ত এনিমেলের ব্রিডিং ভ্যালু বেশি হবে তাদেরকে সাধারণত প্যারেন্টস হিসেবে প্রিফেয়ার করা হয় অথবা তাদেরকে সিলেকশন করা হয় ব্রিডিং এর জন্য প্যারেন্ট হিসেবে। গেল, এই ছিল ব্রিডিং ভ্যালু এর ডেফিনেশন অথবা সংজ্ঞা অথবা ইন্ট্রোডাকশন রিলেটেড কিছু কথাবার্তা। ব্রিডিং ভ্যালুর ব্যাপারে এটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে এক্সপ্রেশন করা হয় খেয়াল করে দেখো।
ফিনোটাইপিক যে ভ্যালুটা যে কোনো একটা অ্যানিমেলের সেটাকে প্রকাশ করা হয় পি ইকুয়াল টু জি ফিনোটাইপিক ভেরিয়েন্স সমান এনভায়রনমেন্টাল ভেরিয়েন্স প্লাস জেনেটিক ভেরিয়েন্স, এটা আমরা জানি, তাই না? আবার এখান থেকে আরেকটা জিনিস জানি, জি সমান কি, জি থেকে আবার জানি জেনেটিক ভ্যালুটাকে আবার ফার্দার ভাগ করা হয় কি অ্যাডিটিভ জেনেটিক ভেরিয়েন্স, তারপর ডি থেকে বোঝায় কি জানি ডোমিনেন্স ইপিস্টাসিস এটা একটা, এবং আই থেকে বোঝায় মানে ডোমিনেন্স এবং রিসেসিভ, ডি থেকে ডোমিনেন্স এবং রিসেসিভ, আই থেকে বোঝায় কি ইন্টারঅ্যাকশন অথবা ইপিস্টাটিক ইন্টারঅ্যাকশন। তার মানে ব্রিডিং ভ্যালুটা তাহলে কি, এই যে খেয়াল করে দেখো এখানে যে তোমার এটা আছে, এই যে খেয়াল করতে এ হলো এডিটিভ জেনেটিক ভেরিয়েন্স অথবা ইফেক্ট, এটাই হচ্ছে তোমার ব্রিডিং ভ্যালু। এর মানে প্রথম ক্লাসে, এই অনলাইনের প্রথম ক্লাসে আমি তোমাদেরকে ওই যে পপুলেশন প্যারামিটার নাকি ভ্যালু আর কি জানি আছে, যে ওই যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর জেনেটিক ফ্যাক্টর কি কি জানি আছে, ওই জায়গায় নিয়ে গিয়ে দেখিয়েছিলাম যে অ্যাডিটিভ জেনেটিক ইফেক্টটা হইলো এলিল গুলোর কম্বিনেশন, A1 হইলো 2, A2 হইলো 4 আর A3 হইলো 6, তাই না? কথার কথা। তাহলে যে কোনো একটা অর্গানিজমের মধ্যে A1 এর সাথে A1 থাকতে পারে, অথবা A1 এর সাথে A2 থাকতে পারে, অথবা A1 এর সাথে A3 থাকতে পারে। এই যে এগুলোর যোগফল, অথবা A3 এর সাথে A3 থাকবে, A3 এর সাথে A3 যদি থাকে তাহলে 6 আর 6 যোগ করে 12 হবে, তার ব্রিডিং ভ্যালুটা বেড়ে যাবে। এটাকে বলি আমরা কি এডিটিভ জেনেটিক ইফেক্ট। তার মানে হলো কি ব্রিডিং ভ্যালু বলতে কোনো একটা অ্যানিম্যাল তার যে এলিল গুলো আছে অথবা তার জিনোটাইপ গুলো যে আছে, জিনোটাইপ গুলো থেকে যে এলিল তো হলো কি যখন তোমার গ্যামেট ফর্মেশন হয় একটা অ্যানিমেলে অথবা যে কোনো হিউম্যান বিং এর হোক, এটা তো হ্যাপ্লয়েড সংখ্যক থাকে, তাই না? দেয়ারফর এমনি ডিপ্লয়েড একটা অর্গানিজমের মধ্যে মানে এডিটিভ জেনেটিক ভেরিয়েন্স বলতে আমরা বুঝি কি A1 এর সাথে A1 অথবা A1 এর সাথে A2 অথবা A1 এর সাথে A3, এগুলো কিন্তু গেমেট হিসেবে যখন এটা ইউজ হয় তখন কিন্তু সিঙ্গেল যায়, A1 যাবে অথবা A2 যাবে অথবা A3 যাবে, তাই না? আচ্ছা যাক, ওইটা নিয়ে আমরা পরে আসতেছি, পরের স্লাইডগুলোতে ওটা ডিটেইলস দেওয়া আছে। তার মানে ব্রিডিং ভ্যালু বলতে আমরা এডিটিভ জেনেটিক ভেরিয়েন্সের যে ইফেক্টটা সেটাকে বুঝি, সামনে মানে জিস্ট পয়েন্ট অথবা থাম কথা যেটা গেল। খেয়াল করে দেখো তাহলে ব্রিডিং ভ্যালু ইজ ইম্পর্ট্যান্ট বিকজ ইট ইজ ট্রান্সমিটেড ফ্রম প্যারেন্টস টু অফস্প্রিং। কারণ হলো সিঙ্গেল অ্যালিল হিসেবে এটা প্যারেন্টের কাছ থেকে তার অফস্প্রিং এর কাছে চলে যাক। এবার হলো এর ফর্মুলা কি, তাহলে ব্রিডিং ভ্যালু মেজারমেন্টের জন্য একটা ফর্মুলা দেওয়া হয়েছে, সেটা হলো বিভি বা ব্রিডিং ভ্যালু সমান এইচ স্কয়ার হলো তোমার কি হেরিটেবিলিটি, পি হইলো তোমার যে কোনো একটা এনিমেলের তার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স। ধরে নিলাম যে 101টা এনিমেল আছে, কত না 100টা 100 এনিমেল আছে অথবা 100 এনিমেল আছে, এদের মধ্যে একটা এনিমেলের পারফরমেন্স খুব ভালো, ধরে নিলাম যে ওটার ভ্যালু হলো 250, আর বাকি সবার ভ্যালু অথবা 99টার যে ভ্যালু আছে এগুলোর গড় ভ্যালু হইলো তোমার 230, কথার কথা, তাই না? তাহলে এই পিটা হইলো তোমার 250, যে ভালো অ্যানিমেলটা আছে, আমি নিউমেরিক্যাল একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তার মানে এটাকে দেখে নিই। তার মানে বিভি ব্রিডিং ভ্যালু সমান হেরিটেবিলিটি গুণন তুমি যে অ্যানিমেলটার পারফরমেন্স বের করবা সেই অ্যানিমেলের পারফরমেন্স থেকে অন্য যতগুলো অ্যানিমেল আছে তার গড় ভ্যালুটাকে বাদ দিতে হবে। চলে আসে একটা নিউমেরিক্যাল এক্সাম্পলের ক্ষেত্রে, খেয়াল করে দেখো এভারেজ এগ প্রোডাকশন অফ এ ফ্লক, তাই না? মানে মুরগির ক্ষেত্রে এক গ্রুপ মুরগি, তাই না, এরা মানে এক বছরে গড়ে 250টা করে ডিম দেয়, কিন্তু এর মধ্যে একটা দুইটা বা 5টা 6টা অ্যানিমেল আছে এরা ভালো মানে মুরগি আছে যারা ভালো ডিম দেয়, এ হ্যান প্রোডিউসেস 290 এক্স পার ইয়ার, ওদের মধ্য থেকে যে কোনো একটা 290টা ডিম দেয় পার ইয়ারে। তাহলে এটার ব্রিডিং ভ্যালুটা তুমি কিভাবে বের করবে, তাই না? এখন এখান থেকে হেরিটেবিলিটি সাধারণত দেওয়া থাকে, যদি হেরিটেবিলিটি দিয়ে দিয়েছে, তার মানে ব্রিডিং ভ্যালু এখানে যদি মানগুলো বসায়, হেরিটেবিলিটি হলো 0.30 ইন্টু পি মাইনাস পি বার, মানে পি বার মানে কিন্তু গড়, তার মানে পি হলো ওই ইন্ডিভিজুয়াল যে হ্যান্ড বা মুরগি ছিল তার হলো ভ্যালু হলো 290 বিয়োগ গড় ভ্যালুটা হলো 250, তারপর এখান থেকে ব্রিডিং ভ্যালু হবে তাহলে ওইটার কত 12, তাই না? তার মানে এই যে বিভি মানে ব্রিডিং ভ্যালু এর মূল্যমান হলো তোমার টোটাল 12, তাই না? দেয়ারফর কোনো একটা এনিমেলের মানে এনিমেল বলতে এখানে এই যে হ্যান্ডটা আছে যেটা এই প্রোডাকশনটা 290, সেটার ব্রিডিং ভ্যালুটা হলো টোটাল 12। এখন কথা হইলো
এর যে বৈশিষ্ট্যটা তার অফস্প্রিং এর কাছে চলে যাবে সেটাকে আমরা সাধারণত ব্রিডিং ভ্যালু হিসেবে কাউন্ট করি। এখন এই যে মানে এই যে হ্যাঁ মুরগি আছে এটা ব্রিডিং ভ্যালু যেহেতু তার 12, এখন এই 12 আবার ব্রিডিং ভ্যালু আমরা বললাম কি অ্যাডিটিভ জেনেটিক ভেরিয়েন্স, A1 এর সাথে A1 অথবা A1 এর সাথে A2 অথবা A1 এর সাথে A3। কিন্তু গ্যামেট যখন ফর্মেশন হবে সেটা কিন্তু তার অফস্প্রিং এর কাছে অর্ধেক পরিমাণ যাবে, পুরোটা যাবে না। দেয়ারফর এই মানে এই হ্যানের বা এই মুরগিটার ব্রিডিং ভ্যালু হলো তোমার 12, কিন্তু এর কাছে যে জেনেটিক মেটেরিয়াল যে ট্রান্সমিট হয়ে অফস্প্রিং এর কাছে যাবে সেটা কিন্তু হবে 12 এর অর্ধেক। কারণ হলো এখানে যদি A1 হিসাব করো তুমি, তাহলে A1 এবং A1 দুইটা A1 মিলে হয়েছে তোমার কত 12। দেয়ারফর গ্যামেট ফরমেশনের সময় দুইটা A1 কিন্তু গ্যামেটে যায় না, একটা গ্যামেটে যায় একটা A1, আরেকটা গ্যামেটে যায় আরেকটা A1, এবং ফার্টিলাইজেশনের সময় যে কোনো একটা A1 মানে এগকে ফার্টিলাইজ করে। দেয়ারফর অফস্প্রিং এর কাছে যেটা যাবে সেটা কিন্তু এর অর্ধেকটা যাবে, 6 যাবে। ঠিক আছে, খেয়াল করে দেখো এই যে হ্যান মানে এই হ্যানটার তোমার এর ব্রিডিং ভ্যালু হলো 12। দেয়ারফর যদিও এর ব্রিডিং ভ্যালু 12, তাহলে এর অফস্প্রিং কে কি দিবে যদি এটা এজ এ প্যারেন্টস হিসাবে ইউজ হয় অথবা ফার্টিলাইজেশনে সে যদি অংশগ্রহণ করে। খেয়াল করে দেখো দি হ্যান হ্যাজ এ ব্রিডিং ভ্যালু অফ 12 এক্স, তাই না, 12টা ব্রিডিং ভ্যালু তার আছে 12। খেয়াল করে দেখো অফস্প্রিং রিসিভ অনলি হাফ অফ দ্য প্যারেন্টস ব্রিডিং ভ্যালু। তার মানে এটা কিন্তু একটা হ্যান, এই হ্যানটাকে যদি তুমি কি হিসেবে ব্যবহার করো, প্যারেন্টস হিসেবে ব্যবহার করো, তাহলে এই প্যারেন্টস কিন্তু অফস্প্রিং এর কাছে ওর ব্রিডিং ভ্যালু অর্ধেকটা দিবে। এই কারণে এই বিবিটাকে 2 দিয়ে ভাগ করে তারপরে তোমার 6 হয়। তারপর এই যে এই হ্যানটাকে এই যে 250টা যে এগ দিচ্ছে সব পার ইয়ার, এটাকে যদি তুমি এজ এ প্যারেন্টস হিসেবে ফার্টিলাইজেশনে অংশগ্রহণ করাও বা ব্রিডিং এর কাজে ব্যবহার করো, তাহলে কিন্তু মানে ধরে নিলে যে গড়ের একটার সাথে এটাকে তুমি ব্যবহার করলা, তাহলে কিন্তু ও কিন্তু এভারেজে 6টা এগ বেশি দিবে। So the progeny are expected to produce about 6 more eggs than the average progeny of the population. অন্যান্য যতগুলো পপুলেশন ছিল বা ওখানে যতগুলো হ্যান ছিল, ওরা যা ওদেরকে তুমি প্যারেন্টস হিসেবে ব্রিডিং এর কাজে ব্যবহার করবা, ওরা যে প্রোডাকশন দিবে তার মধ্যে এইটাকে যদি তুমি ব্যবহার করো এ কিন্তু 6টা এগ বেশি দিবে। দেয়ারপর এইভাবে সাধারণত করা হয় কি প্যারেন্টস গুলোকে সিলেকশন করা হয়। আরেক জায়গায় তুমি আরেকটা প্যারেন্টস সিলেকশন করলা, তার ব্রিডিং ভ্যালু হয়েছে কথার কথা 20, তার মানে সে তার অফস্প্রিং কে দিবে কত, তার অর্ধেক, 20 অর্ধেক 10। তার মানে এই হ্যানটা যদি তোমার 6টা এগ বেশি দেয়, আবার আরেকটা যদি তোমার 10টা এগ বেশি দেয়, তাহলে এই যে এই দুইটা মানে হ্যানকে যখন তুমি প্যারেন্টস হিসেবে মানে মানে ব্রিডিং করাবা, তখন এদের কাছ থেকে যদি তুমি কোনো অফস্প্রিং পেয়ে থাকো, তাহলে 10টা আর 6টা 16টা এগ নরমাল মানে হ্যানগুলোকে যখন প্যারেন্টস হিসেবে ব্যবহার করবা তার চেয়ে তখন এটা কিন্তু 6টা এগ 10 আর 6 16টা এগ বেশি দিবে। আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা না পারো না? আচ্ছা, বুঝতে পেরেছো। তাহলে চলে যাই আমরা নেক্সটে। ব্রিডিং ভ্যালু সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হয়েছে, তাই না? মানে নিউমেরিক্যাল একদম ফর্মুলা হাবা যাবা অনেক কিছু দিয়ে এটা থেকে বিদায় নিয়ে নিচ্ছে আর কি। গেল এবার তাহলে যেহেতু আমরা ব্রিডিং ভ্যালু সম্পর্কে জানতে পারলাম, তাহলে এটাকে কি কাজে ব্যবহার করা যায় অলরেডি কিন্তু এখানে আমি বলে ফেলেছি, তাই না, যে যদি তুমি এই হ্যান্ডটাকে বা এই মুরগিটাকে প্যারেন্টস হিসেবে ব্যবহার করো, অন্যান্য মানে মুরগিগুলোকে যদি তুমি প্যারেন্টস হিসেবে ব্যবহার করলো, ও যতটা এগ দিবে এ কিন্তু তার চেয়ে 6টা এগ বেশি দিবে। এ কিন্তু সিঙ্গেল, কারণ ফার্টিলাইজেশন ব্রিডিং তো দুইজনের মধ্যে হয়। অন্য আরেকটা প্যারেন্টস যদি এরকম তার বিভি যদি 6 হয়ে থাকে, তাহলে 6 আর 6 12, সেও কিন্তু 12টা এগ বেশি দিবে। আবার আরেকটার ব্রিডিং ভ্যালু যদি বললাম তো 20 যদি হয়ে থাকে, 20 অর্ধেক হবে 10, তাহলে 10 আর 6 16টা তোমার বেশি দিবে। যাক, মেইন জিনিসটা আমরা বলে ফেলেছি। তাহলে ব্রিডিং ভ্যালু তোমার মানে ইউজেজ অথবা ব্যবহার কি খেয়াল করে দেখো, সিলেকশন অফ দ্য সুপিরিয়র ব্রিডিং অ্যানিমেল, ভালো একটা অ্যানিমেলকে তুমি সিলেকশন করতে পারো, ঠিক আছে, এবং এগুলোকে তোমাকে সেই অনুসারে মাথায় রাখতে হবে। ডেইরি বা দুধ প্রোডাকশনের জন্য বা মিল্ক প্রোডাকশনের জন্য, ব্রয়লার যেগুলো মানে মাংসের জন্য যেগুলো আমরা পারি, লেয়ার তো হলো কি এগ প্রোডাকশনের জন্য, যাহার ব্রিডিং ভ্যালু যে রকম সেই অনুসারে তুমি মাথায় রেখে এগুলোকে ব্যবহার করবা এজ এ সায়েন্টিস্ট হিসেবে। প্রিডিকশন অফ দ্য অফস্প্রিং পারফরম্যান্স, তুমি কিন্তু প্যারেন্টস এর মানে কি
ব্রিডিং ভ্যালুটা দেখে বলতে পারবা যে তার অফস্প্রিং এর পারফরমেন্সটা কি হবে। খেয়াল করে দেখো, এক্সপেক্টেড প্রোজেনি ডিফারেন্সেস কিরকম হতে পারে, মানে তার দুইটার ব্রিডিং ভ্যালুকে 2 দিয়ে ভাগ করে তুমি যেটা পাবা সেটা হবে তার অফস্প্রিং এর পারফরমেন্স। তার মানে প্যারেন্টস এর ব্রিডিং ভ্যালুর উপর ভিত্তি করে তার কাছ থেকে যে একটা বাচ্চা হবে, সেই বাচ্চাটার পারফরমেন্স কি হবে বা ব্রিডিং ভ্যালু কি হবে সেটা তুমি বলতে পারবে। এই যে এক্সাম্পল দিয়ে দিয়েছে, ইফ এ বুল হ্যাজ ব্রিডিং ভ্যালু 400 প্লাস কেজি মিল্ক ইল, তাই না, এটাকে যদি ইউজ করা হয়, 400 কেজি যদি হয় তাহলে ব্রিডিং ভ্যালু হবে তোমার কিন্তু মানে 200। দেয়ারফর এইটাকে যখন তুমি মেল হিসেবে ব্রিডিং এর কাজে ব্যবহার করবা, তাহলে যে অফস্প্রিং বা ডটারটা পাবা তার কিন্তু তোমার এখানে 200 লিটার অথবা 200 কেজি মোর মিল্ক সাধারণত প্রোডাকশন হবে। এখানে একটা এক্সাম্পল দিয়েছে, মেইন জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তারপরে জেনেটিক ইমপ্রুভমেন্ট অফ দা হেয়ার্ড এন্ড দা ফক্স, জেনেটিক ইমপ্রুভমেন্ট তুমি করতে পারবা, কারণ প্যারেন্টের ভালো গুণাগুণ থাকলে প্যারেন্টের গুণাগুণ বা মা এবং বাবার গুণাগুণই সাধারণত ছেলে মেয়ের কাছে যায়, তাই না, বা অফস্প্রিং এর কাছে চলে যায়। ইনক্রিজেস দা ফ্রিকোয়েন্সি অফ দা ডিজায়ারেবল জিনস ইন দা পপুলেশন, কারণ হলো এখানে তোমার এলিল গুলো প্যারেন্টস এর কাছ থেকে অফস্প্রিং এর কাছে চলে যায়। এজ এ রেজাল্ট প্যারেন্টস যদি ভালো হয়, প্যারেন্ট যদি ভালো মিল্ক প্রোডাকশন করে, ভালো এগ প্রোডাকশন করে, গ্রোথ রেট যদি ভালো হয়, ফিড ইফিসিয়েন্সি, এটা মানে যে পরিমাণ খাবার দাবার দিতেছে অল্প খাবার খেয়ে মানে ভালো আউটপুট দিতেছে, তাই না, ডিজিজ রেজিস্ট্যান্ট, ফার্টিলিটি ইত্যাদি বৈশিষ্ট্য প্যারেন্টস এর কাছে যেরকম থাকবে, এগুলো স্বাভাবিকভাবেই কন্ট্রোলড বাই, ম্যাক্সিমাম গুলোই তোমার কন্ট্রোলড বাই জিনোটাইপ, তাই না। আর জিনোটাইপ বলতে আমরা বুঝি কি এলিলের কম্বিনেশন, তাই না, এলিল, ওই যে আমরা যে এর আগে হার্ডি উইংবার্গ ইকুইলিব্রিয়ামে যে পড়েছিলাম, তাই না, জি নাকি এলিল ফ্রিকোয়েন্সি এন্ড জিনোটাইপিক ফ্রিকোয়েন্সি, তার মানে এলিল, দুইটা এলিল মিলেই কিন্তু তোমার জিনোটাইপ হয়। যাক, চলে যাব আমরা সিলেকশন অফ দা সার, মানে তুমি ভালো মেলকে সিলেকশন করতে যদি পারো তাহলে এটা কিন্তু তোমার জন্য ভালো হবে। ওয়ান মেল প্রোডিউসেস মেনি অফস্প্রিং, সাধারণত বিভিন্ন অ্যানিমেলের ক্ষেত্রে এটা বিভিন্ন রকম হয়। পোল্ট্রির ক্ষেত্রে ওয়ান রোস্টার, তাই না, ক্যান প্রোডিউসেস হান্ড্রেডস অফ চিক্স, 100-এরও বেশি সে মানে ফার্টিলাইজেশন করে বাচ্চা দিতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে কেটেলের ক্ষেত্রে থাউজেন্ডস অফ কাপস, 1000-এর বেশি বাচ্চা প্রোডাকশন করা হয় আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে। আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এটা সম্ভবত তোমাদেরকে পড়িয়েছে, না হলে পরীক্ষার খাতা দেখতে গিয়ে একবার দেখছিলাম আর কি, রিপ্রোডাক্টিভ বায়োটেকনোলজি একটা কোর্স আছে তোমাদের 4-1 অথবা 4-2, খুব মজার জিনিস একটা, ম্যাডাম সম্ভবত পড়াই ওই কোর্সটা আর কি, খাতা দেখতে গিয়ে খুব মানে ভালো লেগেছিল আর কি। যাক, সমস্যা নাই, চলে আসি তাহলে, আমরা এটা বুঝতে পেরেছি। তারপরে বেসিস অফ দা মডার্ন ব্রিডিং প্রোগ্রাম, মডার্ন ব্রিডিং প্রোগ্রামের মানে বেসিস, ভিত্তি অথবা ফাউন্ডেশন হিসেবে কাজ করে তোমার এই কোনটা, ব্রিডিং ভ্যালু। তারপরে এস্টিমেশন অফ দা জেনেটিক মেরিট, মানে ওই কথাই বলতে যাচ্ছে যে তুমি অফস্প্রিং এর জেনেটিক মেরিটটা কি হবে, বা সে মেধা তালিকায় পড়বে না এটাও তুমি বলে দিতে পারো। ব্রিডিং ভ্যালু মেজার্স দ্য অ্যাডিটিভ জেনেটিক ওর্থ অফ অ্যান অ্যানিমেল, তাই না। দেয়ারফর অ্যানিমেলস আর সিলেক্টেড বেসড অন জিনস রাদার দ্যান টেম্পোরারি এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজেস। একটা অ্যানিমেলকে তুমি ভালো খাবার দাবার দিতেছো, তার টেক কেয়ার ভালোভাবে করতেছো, যত মানে সর্বাত্মক, ওই যে ডোনাল্ড ট্রাম্পকে যেভাবে পাললো ওরা আর কি, যা যা দেওয়া দরকার সবই তোমরা দিলা, তাই না, তারপরে সে ভালো পারফরমেন্স দিতেছে। কিন্তু কিছু কিছু অ্যানিমেল আছে তাদেরকে নর্মাল ভাবে খাবার দাবার দিতে চাও, তারপরে কিন্তু সে ভালো পারফরমেন্স দিতেছে বা ভালো প্রোডাকশন দিতেছে। দেয়ারফর যাদেরকে নর্মাল খাবার দাবার দিয়ে তুমি পালতেছো এবং ওর পারফরমেন্স ভালো খাবার দিয়ে যাকে পালতেছো তার পারফরমেন্সের সমান, তার মানে বুঝবা কি, এর ব্রিডিং ভ্যালুটা হলো তোমার বেশি। এর যে ভিতরে এমন কোনো কিছু এলিল আছে যেগুলো তোমার ভালো একটা রোল প্লে করতেছে, একে সাধারণ খাবার দাবার দিয়ে তুমি মানে পালতেছো, এই কারণে আসবে না, কিছু এক্সাম্পল দেওয়া আছে পরবর্তীতে। যাক, এস্টিমেশন অফ দ্য জেনেটিক মেরিট গেল, তারপরে ইমপ্রুভমেন্ট অফ দ্য ইকোনমিক ট্রেডস গুলো তুমি যদি ব্রিডিং ভ্যালু জানতে পারো কোনো একটা প্যারেন্টস এর, তাহলে সেই ভিত্তিতে তুমি কিন্তু এখান থেকে যে অফস্প্রিং গুলো চাচ্ছ, সেই অফস্প্রিং গুলোর, যেমন ডেইরি কেটেল, বিফ কেটেল, শিপ অথবা লেয়ার অথবা ব্রয়লার, এদের ভিতরে তুমি স্পেসিফিক কোয়ালিটি চাইলে যদি ইমপ্রুভমেন্ট করতে চাও, অফস্প্রিং এর মধ্যে যদি নিয়ে আসতে চাও, তাহলে অবশ্যই তোমাকে প্যারেন্টস এর দিকে ওই বিষয়গুলো আগে খেয়াল রাখতে হবে, বা ব্রিডিং ভ্যালু ক্যালকুলেশনের মাধ্যমে সেই মানটা বের করে তারপরে তোমাকে মানে এই ব্রিডিংটা করতে হবে আর কি। গেল কুলিং অফ দ্য ইনফিরিয়র অ্যানিমাল, মানে যারা অল্প পরিমাণ প্রোডাকশন দেয় সেগুলো আগে ভাগে ফার্ম থেকে আউট করে দেওয়া, বিক্রি করে ফেলবা অথবা জবাই করে খেয়ে ফেলবা, তাই না। প্রিভেন্ট দ্য আনডিজায়ারেবল জিনস ফ্রম দ্য স্প্রেডিং ইন দ্য পপুলেশন, মানে ব্রিডিং মানে তো স্প্রেডিং অফ জিনস। আমার প্রফেসর বলতো, মানে আমি যখন কোরিয়াতে ছিলাম আর কি, তখন
আমার বড় মেয়ে ছিল খালি, ওর বয়স তখন 2 বছর না 2.5 বছর আর কি। সে প্রায় মানে পিএইচডি করতে গিয়ে, যেহেতু আমার দেশে সরকারি চাকরি বাকরি ছিল না, তখনই প্রায় প্রফেসর বলতো 1 বছর পরে যে একটু দেশে গিয়ে বেড়ায় আসো এবং বেবি একটা আরেকটা বেবি নাও। সে তো ওইভাবে ডাইরেক্ট ওয়ে না আমাদের মতো যে ডক্টর আলী বা সরাবত প্লিজ স্প্রেড ইউর ডিএনএ। সে বলতো কি যে ডিএনএ কে স্প্রেড করতে আর কি। এর মিনিংটাই হলো যে তুমি অফস্প্রিং এর সংখ্যা বাড়াইলেই তোমার ডিএনএটাকে স্প্রেড হয়ে যাবে, না হলে তোমার ডিএনএ কিন্তু মানে একটা বেবি আছে আর তুমি এবং তোমার হাজবেন্ড এর মধ্যে ডিএনএ কিন্তু রয়ে যাবে, তোমার ডিএনএ কিন্তু স্প্রেডিং হবে না, তাই না? দেয়ারপর একই ভাবে তুমি ব্রিডিং ভ্যালু বের করে ডিএনএটাকে স্প্রেড করতে পারবে আর কি। কিন্তু যার মানে ব্রিডিং ভ্যালু ভালো না, তার আনডিজাইরেবল জিনগুলো স্প্রেডিং এর মাধ্যমে ঝামেলা করার দরকার নেই, তাই না? প্ল্যানিং মেটিং প্রোগ্রামস মানে নিত্য নতুন যখন প্ল্যান করবে ব্রিডিং এর, তুমি অ্যাসর্টিভ মেটিং করো, মানে কারেক্টিভ মেটিং করো, অথবা ক্রস ব্রিডিং করো, অথবা যাই করো না কেন, তাই না? তোমার ব্রিডিং গুলো জানা থাকে, তুমি ভেরিয়াস প্রোগ্রাম করতে পারবা। তারপর হলো কি এস্টিমেশন অফ দ্য জেনেটিক প্রোগ্রেস, তাই না? তুমি আগে ভাগেই বলতে পারবা যে অপশনটা কি, মনিটর জেনেটিক গেইন ওভার দ্য জেনারেশন, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে কি রকম হবে সেটা আপনি দেখতে পারবা, বা এস্টিমেশন করতে পারবা। এবার চলে আসি প্র্যাকটিক্যাল এক্সাম্পল ইন পোল্ট্রি। ওই যে খেয়াল করতে হবে, এর আগে এক্সাম্পলটা দিয়েছি আমি, হ্যান এ পারফর্ম ওয়েল, মানে একটা মুরগি হ্যান একে বেটার ফিড দেওয়া হয় এবং ম্যানেজমেন্টটা ভালো করা হয়, তারপরে সে ভালো পারফর্ম করে। আর হ্যান বি পারফর্ম ওয়েল বিকজ অফ দ্য সুপিরিয়র জিনস, তাকে ওইভাবে তুমি বেটার ফিডও দাও না এবং ভালো ম্যানেজমেন্টও করো না, তারপরও তার ভিতরে ভালো জিন থাকার কারণে সে কিন্তু এমনি ভালো পারফরমেন্স দিচ্ছে, তাই না? বাচ্চার ভিতরে ভাই বোনদের মধ্যে বাবা মা যখন দেখে যে ছেলে মেয়েদের মধ্যে কেউ যদি দুর্বল টাইপের হয়, তারে ভালো ভালো খাবার দিয়ে দিয়ে দেয়, তাই না? যেহেতু সুস্থ হয়ে ভালো হয়ে তোমাদের সম পরিমাণ আসে, তাই না? কিন্তু অন্যদের মধ্যে অন্যটা খালি কি তাদের ভিতরে সুপিরিয়র জিন আছে, তাই না? তার মানে তাদের ব্রিডিং ভ্যালু বেশি। দেখো, যদি তুমি ব্রিডিং ভ্যালুর পয়েন্ট অফ দিক থেকে বলতে চাও, ব্রিডিং ভ্যালু হেল্প আইডেন্টিফাই হ্যান বি এজ এ বেটার ব্রিডার। দেখো, ভবিষ্যতে যদি তুমি ব্রিডিং এদেরকে যদি প্যারেন্টস হিসেবে ইউজ করতে চাও, তাহলে তোমার সবচেয়ে ওয়াইজ হবে কোনটা, হ্যান বি কে নিয়ে ব্রিডিং করা। কারণ হলো এর ভিতরে সুপিরিয়র কিছু জিন আছে, আনডিজাইরেবল জিন নাই, সবগুলো ডিজাইরেবল জিন। এই ছিল তোমার হলো কি ইউজেস অফ দা ব্রিডিং ভ্যালু। এই আমার কথা কি বুঝছো না বুঝো না? জি স্যার, বুঝছি। তার মানে ব্রিডিং ভ্যালুটা কি এবং এর ব্যবহারটা কি বা অ্যাপ্লিকেশনটা কি, মানে এনিম্যাল এবং পোল্ট্রি ব্রিডিং এর ক্ষেত্রে সেটা আমরা দেখলাম। এবার চলে আসি রেকর্ড। এটা খুব সহজ একটা জিনিস, রেকর্ড, তথ্য, ডাটা, তাই না? অনেক সময় কি আমাদের এই বর্তমান ভাইস চ্যান্সেলর কিছুদিন আগে মানে সম্ভবত একটা সেমিনার বা সংবাদ সম্মেলন কি জানি করেছিল যে 501 যে জয়েনিং এর পর থেকে এই বিশ্ববিদ্যালয়ে এসে ভাইস চ্যান্সেলর হওয়ার পর থেকে কি কাজ করেছে, মেডিকেলের কি করলো, তারপর অমুকের কি করলো, এই কি করলো, সেই কি করলো, স্টুডেন্টদেরকে মানে বিভিন্ন জায়গায় ডিউটি দিল, এই সেই সবগুলো এক এক করে সে দিল। এগুলো কিন্তু এক এক করে সে করতেছিল এবং সংরক্ষণ করে এগুলো তথ্যগুলো সংরক্ষণ করে রেখে দিতেছিল। এগুলোকেই বলা হয় রেকর্ড অথবা তথ্য অথবা ডাটা, যেটাই বলো না কেন, ঠিক আছে? এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস না। তারপরে কিন্তু এই রেকর্ড অথবা তথ্য অথবা ইনফরমেশন অথবা ডাটা যদি তুমি না পাও, তাহলে তুমি কিন্তু রিপিটেবিলিটি ক্যালকুলেশন করতে পারবে না অথবা ব্রিডিং ভ্যালু ক্যালকুলেশন করতে পারবে না। এটা কিন্তু তোমার লাগবে। এগুলো কিন্তু জাস্ট নরমাল জানার জন্য, তারপরেও একটু আমাদেরকে করতে হবে রেকর্ড, তাই না? খেয়াল করে দেখো, রেকর্ডটা কি, মেজার্ড অর অবজার্ভ পারফরম্যান্স ডাটা অফ অ্যান অ্যানিমাল ফর এ পার্টিকুলার ট্রিট। একটা স্পেসিফিক ট্রিট অথবা বৈশিষ্ট্য অথবা আচরণের উপরে তার যে পারফরম্যান্স অথবা যে রেকর্ডটা তুমি রেখেছো, যে হ্যাঁ এটা মানে ইসের ক্ষেত্রে মানে শিপের ক্ষেত্রে, যেমন ভেড়ার ক্ষেত্রে 1 বছরে সে এই পরিমাণ মানে 100টা ভেড়া আছে, এই ভেড়া এরকম প্রোডাকশন দেয়, এটা এরকম দেয়, এটা এরকম দেয়, এটার 1 বছরে এরকম উল প্রোডাকশন দেয়। এগুলো তোমার হলো রেকর্ড অথবা ডাটা অথবা তথ্য অথবা ইনফরমেশন। খেয়াল করে দেখো, রেকর্ডটা কি দিলে, ইনফরমেশন কালেক্টেড অ্যাবাউট অ্যান অ্যানিমালস। একটা অ্যানিমালসের তুমি প্রোডাকশন দেখো, এর প্রোডাকশন হোক অথবা তার রিপ্রোডাকশন, সে মানে তার রিপ্রোডাকশন রেটটা কিরকম অথবা তার গ্রোথ কিরকম অথবা অন্যান্য ক্যারেক্টারিস্টিক গুলো তুমি তথ্যগুলো সংরক্ষণ করে রেখেছো, এটাকে সাধারণত রেকর্ড বলা হয়। অথবা এ রেকর্ড ইজ দ্য অ্যাকচুয়াল পারফরম্যান্স মেজারমেন্ট অফ অ্যান অ্যানিমাল ফর এ স্পেসিফিক ট্রিট। স্পেসিফিক একটা ট্রিটে, তাই না? যে পোল্ট্রির ক্ষেত্রে দেখ মানে ধরলে যে লেয়ারের ক্ষেত্রে দেখবা, ডিম পাড়ার মুরগিকে আমরা লেয়ার বলি, তাই না? লেয়ারের ক্ষেত্রে দেখবা যে স্পেসিফিক একটা মুরগি 1 বছরে কি কতগুলো ডিম দেয়, তাই না? ব্রয়লারের ক্ষেত্রে দেখবো মিট প্রোডাকশন ইত্যাদি, এগুলোকে ডাটা বলি আমরা বা রেকর্ড বলি। এই যে খেয়াল করতে এক্সাম্পল অফ দ্য রেকর্ড,
ডেইরির ক্ষেত্রে, তাই না? ডেইরি কাপড় মানে এদেরকে আমরা ডেইরি বলতে মিল্ক প্রোডাকশনের জন্য আমরা এদেরকে পালি, তাই না? মিল্কি, তাই না? খেয়াল করে দেখো রেকর্ডটা কি তাহলে? সে ল্যাকটেশন পার ল্যাকটেশনে মানে বাচ্চা দেওয়ার পরে মানে সে যে দুধ দেয় টোটাল সে মানে 4500 লিটার দুধ, এটা একটা তার রেকর্ড। এরকম অনেকগুলো রেকর্ড দেওয়া আছে, এটা জাস্ট করলে পড়লেই বুঝবো তোমরা, ঠিক আছে? পোর্টের ক্ষেত্রে লিটার সাইজ, শিপের ক্ষেত্রে উল ইল, তাই না? ব্রয়লারের ক্ষেত্রে বডি ওয়েট, লেয়ারের ক্ষেত্রে কি এগ প্রোডাকশন, কতগুলো এগ পার ইয়ার গেল, রেকর্ডের एग्जांपल গেল। তাহলে ব্রিডিং ভ্যালু এবং রেকর্ডের মধ্যে সম্পর্কটা কি, রিলেশনশিপটা কি, বা মানে তাই না? এই দুটোর মধ্যে রিলেশনশিপ একটু খেয়াল করে দেখো। ব্রিডিং ভ্যালু অফ অ্যান অ্যানিমাল ইজ এস্টিমেটেড ফ্রম ইটস রেকর্ড। আমি আগেই বলেছি যে রেকর্ড বা তথ্য ব্যবহার করে কিন্তু তুমি ব্রিডিং ভ্যালুটাকে ব্যবহার করো, না ব্রিডিং ভ্যালুটা বের করতে পারো। যদি তোমার রেকর্ড বা তথ্য বা ডাটা বা ইনফরমেশন না থাকে তাহলে কিন্তু তুমি ব্রিডিং ভ্যালু বের করতে পারবে না। এন্ড সামটাইমস ফ্রম দ্য রেকর্ড মানে অফ ইটস রিলেটিভস অর অফস্প্রিংস। অনেক সময় কি কোনো একটা অ্যানিমেলের রেকর্ড যদি তোমার কাছে থাকে সেটা ব্যবহার করে তুমি ব্রিডিং ভ্যালু ব্যবহার করো। যদি ওই অ্যানিমেলের রেকর্ড তোমার কাছে না থাকে বা তথ্য না থাকে তাহলে ওই অ্যানিমেলের যে রিলেটিভস আছে, তাই না, অথবা ওই অ্যানিমেলের যে অফস্প্রিং আছে সেটার তথ্য ব্যবহার করে অনেক সময় কিন্তু ব্রিডিং ভ্যালু ব্যবহার করা হয়। তার মানে খেয়াল করে দেখো আর রেকর্ডটা কত গুরুত্বপূর্ণ জিনিস এটা, তাই না? Therefore, a record contains genetic effect এবং environmental effect, সব মানে ইফেক্টকেই তার ভিতরে থাকে। এটা আমরা আগে পড়েছি। ফিনোটাইপিক মানে ওই যে ফিনোটাইপিক পারফরম্যান্স মানে টোটাল ফিনোটাইপিক পারফরম্যান্স আমরা যেটা জানি এনভায়রনমেন্টাল পারফরম্যান্স প্লাস জেনেটিক পারফরম্যান্স। তার মানে এই যে তোমার পারফরম্যান্স যেটা সেটাকেই কিন্তু নরমাল ফিনোটাইপিক পারফরম্যান্স যেটা সেটাকেই সাধারণত আমরা রেকর্ড বলি। রেকর্ড মানে কি ওভারঅল কি হচ্ছে ওটা রুট প্রোডাকশনের ক্ষেত্রে অথবা এগ প্রোডাকশনের ক্ষেত্রে অথবা মিল্ক প্রোডাকশনের ক্ষেত্রে। তার মানে ফিনোটাইপিক যে পারফরম্যান্স টোটাল পারফরম্যান্স যেটা সেটাই কিন্তু তোমার রেকর্ড। এই জিনিসটা নিয়ে কনফিউশন করা যাবে না, একটু ভালো করে মনে রাখতে হবে, তাই না? যাক গেল। তার মানে আমার স্লাইডে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমি কিন্তু এই কালার করি, তাই না? তার চেয়ে ওইটার চেয়ে যেটা একটু লেস ইম্পর্টেন্ট তারপরে রেড কালার করি, যেটা নরমাল সেটাকে ব্ল্যাক কালার করা থাকে আর কি। গেল। তার মানে এখান থেকে যে জিনিসটা মনে রাখবো রেকর্ডটা কি, একটা অ্যানিমেলের ফিনোটাইপিক পারফরম্যান্স। ফিনোটাইপিক পারফরম্যান্স মানে কি জেনেটিক প্লাস এনভায়রনমেন্টাল পারফরম্যান্স। জেনেটিক পারফরম্যান্স মানে কি এডিটিভ জেনেটিক পারফরম্যান্স, তারপর ডমিনেন্স ইপিস্টাসিস এটা আসবে এবং আই থেকে ইন্টারঅ্যাকশন। তার মানে খেয়াল করে দেখো জেনেটিক বলতে আমরা কি বুঝি, এডিটিভ বুঝি, ডমিনেন্স বুঝি, ইন্টারঅ্যাকশন বুঝি এবং এনভায়রনমেন্ট মতো এনভায়রনমেন্ট, এই সবগুলো একসাথে যোগ করে আমি ফিনোটাইপিক ইফেক্টটা পাই। এই ফিনোটাইপিক ইফেক্টটাই কিন্তু রেকর্ড হিসেবে, ডাটা হিসেবে, তথ্য হিসেবে, ইনফরমেশন হিসেবে আমরা কালেকশন করি। আমার মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। দেখো রেকর্ড গুলো হতে পারে কোনো একটা ইন্ডিভিজুয়াল অ্যানিমেলের ক্ষেত্রে তুমি রেকর্ড নিবা, অথবা পেডিগ্রি অ্যানসেস্টর পূর্বপুরুষের কাছ রেকর্ডও নিতে পারো, অথবা ফ্যামিলি রেকর্ড হতে পারে, আবার প্রয়োজনী রেকর্ড হতে পারে। এই কয়েকটা ভাগে রেকর্ডগুলোকে ভাগ করেছে, জাস্ট খালি নামগুলো একটু মনে রাখো। দেখো ইম্পর্টেন্স অফ দ্য রেকর্ড এটা তোমরা পড়ে ফেলাবা, এই গুরুত্বটা কি। আচ্ছা ওই রেকর্ডের ব্যাপারে সামারি স্বরূপ একটা কথা বলেছে। আচ্ছা যাক, ইম্পর্টেন্স অফ দ্য রেকর্ডে একটা एग्जांपल দিয়েছে, তোমরা খেয়াল করে দেখো যে ইম্পর্টেন্স অফ রেকর্ড এর ভিতরে কিছু লেখার পরে সর্বশেষে একটা एग्जांपल আমরা এখানে দেখব। সেটা হলো খেয়াল করে দেখো এভারেজ বডি ওয়েট অফ দা ব্রয়লার। ব্রয়লারে বাজারে যখন ব্রয়লার কিনতে যায় ধরে না যে এভারেজ বডি ওয়েট বা একটা ব্রয়লার 2 কেজি ওজনের, কিন্তু এর ভিতরে এভারেজ গুলো সরি একটা না এভারেজ 2 কেজি ওজন, কিন্তু এর ভিতরে কিছু ব্রয়লার আছে যাদের ওজন হলো কি 2 কেজি 400 গ্রাম, প্রায় 2.5 কেজির কাছাকাছি, তাই না? therefore the 2.4 কেজি বার্ডস রেকর্ড এটাও কিন্তু তোমার একটা রেকর্ড ওই স্পেসিফিক মানে ব্রয়লার, তাই না? তার মানে কি এই যে তার যে ওজন 2.4 কেজি হইল এটা কিন্তু তার ওভারঅল পারফরম্যান্স, মানে এই পারফরম্যান্সটা হয়েছে তার জেনেটিক প্লাস এনভায়রনমেন্ট। জেনেটিক মানে এডিটিভ প্লাস ডমিনেন্স প্লাস ইপিস্টাসিস, তাই না? Therefore, this record is then used to estimate whether the bird's superiority is due to genetic মানে বুর্জিস or better environment or feed অথবা ম্যানেজমেন্ট প্র্যাকটিসের জন্য। এটা মোটামুটি বুঝতে পেরেছো তোমরা। এই ছিল তোমার রেকর্ডের সম্পর্কে কিছু প্রিলিমিনারি ইনফরমেশন। পরীক্ষার জন্য না পড়লেও কিন্তু এটা জানার জন্য একটু পড়তে হবে আমাদেরকে, না হলে কিন্তু বেসিক জিনিসগুলো আমরা ভুলে যাব। আচ্ছা
তারপরে এরপরে আমরা সিলেবাসে দেখছিলাম কি আমাদের ব্রিডিং ভ্যালুর ব্যাপারে ডেফিনেশন জানার কথা ছিল, ইউজ জানার কথা ছিল, আর রেকর্ড ছিল, আর ছিল বিএলইউপি বেসড লিনিয়ার আনবায়াসড প্রেডিকশন, আর এমপিপি মোস্ট প্রবেবল প্রোডিউসিং এবিলিটি, আর একটা ছিল টিএ ট্রান্সমিটিং এবিলিটি। আমি মেথড গুলোর একটা এই যে খেয়াল করে দেখো, টোটাল এই 9টা মেথড পেয়েছি আমি। খেয়াল করে দেখো, মেজর মেথডস অফ এস্টিমেটিং ব্রিডিং ভ্যালু। ব্রিডিং ভ্যালু ক্যালকুলেশন করার জন্য অনেকগুলোই মেথড আছে, নামগুলো খালি একটু মনে রেখো, কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে যেটা আছে ডিটেইলস করতে হবে বিএলইউপি, এমপিপিএ এবং টি, এই কয়েকটা মেথড আমরা করব। আচ্ছা, খেয়াল করে দেখো, এই তিনটার ব্যাপারে ডিটেইলস করব, আর সবগুলোর ব্যাপারে সম্ভবত একটা সামারি দেওয়া হয়েছে নিচের দিকে, নাকি দিই না? ও যে খেয়াল করে দেখো, কিন্তু এই জিনিসটা এখানে না দিয়ে আমার মনে হয় এইটাকে ওই জায়গায় নিয়ে গেলে একটু ভালো হতো। কন্ট্রোল এক্স, ওইটার সাথে সবগুলোর সাথে যেহেতু এটা কানেক্টেড, দেওয়ার পরে একসাথেই দিতে হবে। এই যে তুই চাপো না, আমি ঠক দিতাম। আমার ছেলের বয়স 5 বছর, 5.5 বছর। কোথাও ঠক দিলে কোনো ঝামেলা হইলে ও দৌড় দিয়ে আসে। এবার কোথায় যদি ঠক শুনছে, পরে আমরা এসে কইতেছি আমি দরজা আটকে দিয়েছি, বলে আপু তুই ঠক দিয়েছিলাম। এরকম মাঝে মাঝে দাঁড়ায় ওটা আর কি। যাক, এবার তাহলে চলে আসি আমরা কোথায় জানি আসলাম, যে ব্রিডিং ভ্যালু এস্টিমেশন করার জন্য অনেকগুলো মেথডই আছে। আমরা এখানে টোটাল 9টা দেখতেছি, এই 9টার সামারি দেওয়া আছে একসাথে, কিন্তু এগুলো আমরা পড়তে যাব না। যদি কারো পড়ার ইচ্ছা থাকে বা জানার ইচ্ছা থাকে, জাস্ট খালি একটু রিভিউ করবা, আর না হলে করবা না, মনে নেই শীটের মধ্যে দেওয়া আছে কিনা দেখলে বলতে। এখন আমাদের সিলেবাসের মধ্যে যে জিনিসটা দেওয়া আছে সেটা হলো এই তিনটা, নিচের এই তিনটা দেওয়া আছে খেয়াল। এবং স্ট্যাটিক মানে এই যে বিএলওপি মেথডটা সবচেয়ে ফ্রিকোয়েন্টলি ইউজ হয় এবং মোস্ট অথেন্টিক এবং মোস্ট একুরেট স্ট্যাটিস্টিক্যালি মিক্সড মডেল, খেয়াল করেছো, এবং ভেরি হাই, এটার একুরেসিটা খুবই বেশি এবং কষ্ট একটু বেশি, এবং মডার্ন ব্রিডিং এর ক্ষেত্রে বেস্ট ইউজ ফর মডার্ন ব্রিডিং, বেস্ট ইউজ হয় এটা মডার্ন ব্রিডিং। এমপিপিএ রিপিটেড রেকর্ড, ওই যে রিপিটেবিলিটি যে আমরা বললাম, ওই রিপিটেবিলিটি বা রিপিটেড রেকর্ডগুলো ইউজ করে সেটাকে ব্যবহার করে এর একুরেসি হলো মডারেট। তারপরে এটা হলো কি কস্ট খুব একটা বেশি না, দেরি এবং এক্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। টিএ ট্রান্সমিটিং অ্যাবিলিটি, এটাকে অনেক সময় ব্রিডিং ভ্যালুর সাথে অনেকেই কম্পেয়ার করে বা বলে যে ব্রিডিং ভ্যালুটা এবং কি ওই যে ট্রান্সমিটিং অ্যাবিলিটি অলমোস্ট সেম, হালকা কিছু ডিফারেন্স আছে। খেয়াল করে দেখো, হাফ অফ দা, দেয়ারফর ট্রান্সমিটিং অ্যাবিলিটিটা হবে ব্রিডিং ভ্যালুর কি তোমার অর্ধেক। কারণ হলো ব্রিডিং ভ্যালু কোন একটা অ্যানিমেলের, যে আমরা যে প্রথম উদাহরণ দেখলাম, টোটাল যদি 12 হয়, তাহলে কোন একটা অ্যানিমেল, ওই অ্যানিমেলের কাছ থেকে ডিপ্লয়েড গ্যামেট কিন্তু তোমার একসাথে অপশনের কাছে যায় না, গ্যামেটটা তোমার হ্যাপ্লয়েড হয়। দেয়ারফর ওইটা তোমার ব্রিডিং ভ্যালুটা অর্ধেক হয়ে যায়। দেয়ারফর তাহলে ট্রান্সমিটিং এবিলিটিটা হলো কি ব্রিডিং ভ্যালুর অর্ধেক। একুরেসি হাই এবং কস্ট মডারেট, মানে লো, বেশি কস্ট না, এবং সার ইভালুয়েশনের ক্ষেত্রে মানে মেল কাউকে ইভালুয়েশনের জন্য স্বতন্ত্র ট্রান্সমিটিং এবিলিটিটাকে ব্যবহার করা হয়। যাক, আমরা সামারি করতে দেখার চেষ্টা করেছি। এবার তাহলে আমরা চলে যাই মানে বিএলইউপি মেথডের মধ্যে, বেস্ট লিনিয়ার আনবায়াসড প্রেডিকশনের মধ্যে চলে যায়। 42 বাজে, খেয়াল করে দেখো এই জায়গায় বেস্ট লিনিয়ার আনবায়াসড প্রেডিকশন এস্টিমেট দ্য ব্রিডিং ভ্যালু অর জেনেটিক মেরিট। ব্রিডিং ভ্যালুটা অথবা জেনেটিক মেরিটটাকে এস্টিমেট করে, মূল্যায়ন করে অথবা ক্যালকুলেশন করে বের করে কিভাবে, বাই ইউজিং দ্য পারফরম্যান্স রেকর্ড এন্ড পেডিগ্রি ইনফরমেশন। তো ওই অ্যানিমেলটার পারফরম্যান্সটা কি, রিপিটেবিলিটি কি, এবং তার পেডিগ্রি অথবা অ্যানসেস্টর ইনফরমেশন গুলো ব্যবহার করে এই বিএলইউপি মেথডের মাধ্যমে তোমার মানে ব্রিডিং ভ্যালুটাকে বের করা হয়। প্রিডিক্টিং দ্য ব্রিডিং ভ্যালু মানে ব্রিডিং ভ্যালুটাকে প্রিডিক্ট করে অথবা বের করে অথবা এস্টিমেশন করে অথবা ক্যালকুলেশন করে কিভাবে, বাই সাইমালটেনিয়াসলি কনসিডারিং জেনেটিক এন্ড এনভায়রনমেন্টাল ইফেক্ট। মানে জেনেটিক এবং এনভায়রনমেন্টাল ইফেক্ট
দুইটাকেই আমলে নিয়ে তোমার বিএলইউপি মেথডটা কি করে ওই যে ব্রিডিং ভ্যালুটাকে বের করে। এই কারণে এটাকে মানে যতগুলো 9টা মেথড দেখাম সবচেয়ে বেস্ট মেথড ধরে থাকে। ইট হেল্পস আইডেন্টিফাই জেনেটিক্যালি সুপিরিয়র মেল, যেহেতু এটা মানে জেনেটিক এবং এনভায়রনমেন্টাল ইফেক্ট দুইটাকে আমলে নিয়ে এসে ব্রিডিং ভ্যালুটা বের করে দেওয়ার পর এখান থেকে তুমি কি জেনেটিক্যালি সুপিরিয়র যে অ্যানিমেলস এটাও তুমি এখান থেকে বের করতে পারবা। দেয়ারফর ইট হেল্পস আইডেন্টিফাই জেনেটিক্যালি সুপিরিয়র মেলস মোর একুরেটলি, সঠিকভাবে জেনেটিক্যালি সুপিরিয়র মেল কোনগুলো সেগুলোকে তোমাকে আইডেন্টিফিকেশন করতে সহযোগিতা করে দেন দ্য সিম্পল সিলেকশন মেথড, সাধারণ সিলেকশনের মাধ্যমে যেটা করে তার চেয়ে এটা হলো মোস্ট অথেন্টিক। এই ছিল তোমার বিএলইউপি বা বেস্ট লিনিয়ার আনবায়াসড প্রেডিকশন, মানে কোনো বায়াস টায়াস হওয়া যাবে না, তাই না? পরীক্ষার খাতা দেখার সময় আমাদের বিভাগের অনেক শিক্ষকের ব্যাপারে অভিযোগ হয়েছে, অনেক স্টুডেন্ট এসে আমার কাছে চোখের জল ফেলায় মাঝে মাঝে, স্যার কি ছেড়ে দাও আল্লাহর উপরে, অন দা ডে অফ জাজমেন্ট সবকিছু হিসাব নিকাশ হবে না। আমি খুব টেনশনে থাকি মাঝে মাঝে পরীক্ষার খাতা দেখার সময়, ঘটনা বুঝছো, যে পরীক্ষার খাতায় দেখতেছি আল্লাহরে সঠিকভাবে যদি না দেখতে পারি, এখন কাউকে যদি দেখা গেলো যে 1 মাস অথবা 2 মাস অথবা 0.5 মাস একটু বেশি হয়ে যায়, তাই না? একজনকে আমি যেভাবে মূল্যায়ন করলাম আর একটা খাতাকে হুবহু কিন্তু সেভাবে মূল্যায়ন করা একজন শিক্ষকের পক্ষে সম্ভব হয় না, কারণ এতগুলো প্রশ্ন, 5টা প্রশ্ন, 5টার আবার এই বেশি থাকে, ঘটনা বুঝছো? এই জন্য মূল্যায়ন করা খুব কঠিন হয়ে যায়। অন দা ডে অফ জাজমেন্ট জানি না এরা আমার গলার হাতটা ধরে সবকিছু আদায় করবে কিনা, আল্লাহ ভালো জানে আর সে ভালো জানে, ঠিক আছে? কিন্তু তারপরে কিছু কিছু স্টুডেন্ট আমাদের বিভাগে এমনও আছে যে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, কিছু কিছু কোর্সে দেখা যায় যে বি ক্লাস পেয়ে বসে আছে, তাই না? হয় এরকম। অনেক সময় পরীক্ষা কিন্তু খারাপ হয় পোলাপানের, এটাও সঠিক, আবার কিছু কিছু শিক্ষক আবার 19-20 করে থাকতেও পারে, আল্লাহ ভালো জানে, ঠিক আছে? অসুবিধা নাই, তাহলে আমরা চলে যাই বিএলইপির ক্ষেত্রে চলে গেলাম। আমরা বিএলইপিটা কি এটা আমরা জানলাম, তারপরে হাবাজাবা কিছু ইনফরমেশন আছে। ইউপির একটা মডেল আছে, কিন্তু এটা আমরা আগেই জেনেছি, এটা এনভায়রনমেন্ট এবং জেনেটিক দুইটার কম্বিনেশনে ব্যবহার করা হয়। খেয়াল করে দেখো, এক্সবি ফিক্সড এনভায়রনমেন্টাল ইফেক্ট কিছু আছে এবং এর সাথে তোমার মানে র্যান্ডম কিছু জেনেটিক ইফেক্ট আছে। খেয়াল করেছো, র্যান্ডম জেনেটিক ইফেক্ট আছে এবং ফিক্সড কিছু এনভায়রনমেন্টাল পারফরম্যান্স আছে, মানে বিভিন্ন ইনফরমেশন গুলো একসাথে নিয়ে দি কমনলি ইউজড লিনিয়ার মডেল এই তথ্যগুলো ব্যবহার করে সাধারণত সে তোমার রিডিং ভ্যালুটাকে বের করে আনে। যাক, মানে এখানে অ্যাট এ গ্ল্যান্স দিয়ে দিয়েছে যে বিএলইউপি মেথডে কি কি ইনফরমেশন তারা ইউজ করে, তাই না? ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স রেকর্ডটাকে ইউজ করে, পেডিগ্রি রেকর্ড ইউজ করে, ফ্যামিলি রেকর্ড ইউজ করে, প্রয়োজনী রেকর্ড ইউজ করে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলোকে আমলে নিয়ে তারপরে ব্রিডিং ভ্যালুটাকে বুঝিয়ে দিল, মানে সবই তো নিয়ে নিল, আর বাকি থাকলো কি, তাই না? এরকম এখানে ওই যে আগে এরকম একটা এক্সাম্পল আগেই দেওয়া হয়েছে তোমাদের, যে এক্সাম্পল ইন ডেইলি কেটেল, তাই না? সাপোজ 2 cows produces এত লিটার অফ মিল্ক, দুইটার মানে মিল্ক প্রোডাকশনটা হলো তোমার 5000 লিটার। কাউ এ রিসিভ এক্সিলেন্ট ফিড এন্ড ম্যানেজমেন্ট, এই কাউটা ভালো মানে সে খাবার দাবার দেওয়া হয়েছে, ম্যানেজমেন্টটা ভালো, বাট বি কাউ ওয়াজ রেইজড আন্ডার অর্ডিনারি কন্ডিশন, নরমাল কন্ডিশনে, নরমাল এনভায়রনমেন্টাল কন্ডিশনে তাকে বড় করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে দুইটার মিল্ক প্রোডাকশনটা সমান। দেয়ারফর বিএলইউপি মেথডের মাধ্যমে সিম্পল মানে যদি তুমি সিম্পল সিলেকশন করতে চাও, সিম্পল সিলেকশন মে কনসিডার বোথ কাউস আর ইকুয়াল, মানে নরমাল সিলেকশনের মাধ্যমে সাধারণ একটা ব্যক্তিকে যদি তুমি এই তথ্যটা দাও যে দুইটা কাউ এরকম এরকম ভাবে এরকম বলে যে দুইটাই সমান, সমস্যা না, ঠিক আছে? আসলে কিন্তু তা না, বাট বিএলইউপি মেথডস অ্যাডজাস্ট এনভায়রনমেন্টাল ইফেক্ট এন্ড মে শো, এবং দেখাইতে পারে কাউ বি হ্যাজ বেটার জেনেটিক মেরিট, এবং সে ক্যালকুলেশন করে বিভিন্ন তথ্য ব্যবহার করে এরকম ডাটা রেকর্ড ইনফরমেশন তোমাকে দিয়ে দেয় যে কাউ বিটা তোমার ব্রিডিং ভ্যালুর জন্য ভালো, এবং এটাকে তুমি মানে প্যারেন্ট হিসেবে ব্যবহার করতে পারো। গেল, তারপর অ্যাডভান্টেজেস অফ দা বিএলইপি দিয়ে দিয়েছে, এটা হায়ার একুরেসি, রিমুভ এনভায়রনমেন্টাল বায়াস, এখানে কোনো বায়াসনেস থাকে না। তারপর হলো কি ইউজেস অল এভেলেবল ইনফরমেশন, যত প্রকারের ইনফরমেশন আছে সবই এটা ব্যবহার করে। তারপরে ইউজফুল ফর লো হেরিটেবিলিটি ট্রেটস, স্পেশালি ইম্পর্টেন্ট ফর ফার্টিলিটি, ডিজিজ রেজিস্ট্যান্ট, রিপ্রোডাক্টিভ ট্রেটস, এই রেকর্ডের ক্ষেত্রেও সেটা ব্যবহার হয়। তারপরে অ্যালোস কম্পারিজন across the herds or flocks, animals from the different farms can be compared fairly, মানে ফেয়ার মানে মানে তুমি কম্পেয়ার করে সেটাকে তুলনা করে তারপরে এই ডাটাটা বা রেকর্ডটা দেয়। গেল, এই ছিল তোমার অ্যাডভান্টেজেস, তাই না?
এবং এই বিএলইউপি মেথডটা তুমি ডেইরি কেটেল মানে বিফ কেটেল অথবা পোল্ট্রি এবং শিপের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স এর ক্ষেত্রে মিল্ক প্রোডাকশন থেকে শুরু করে লিটার সাইজ থেকে শুরু করে সব জায়গায় তুমি অ্যাপ্লিকেশন করতে পারো। সেম জিনিস আসবে তোমার এমপিপি এর ক্ষেত্রে, কিছুক্ষণ পরে আমরা দেখবো। দাঁড়াও, তার মানে গেল, আচ্ছা অ্যাপ্লিকেশন গেল, আর এখানে যা অ্যাডভান্টেজেস ছিল তাই না ওই মেথড। ইম্পর্টেন্স ইন দা ব্রিডিং মেথড, দেখা ইম্পর্টেন্স এখানে কি দিয়েছে, ইম্পর্টেন্সটা তো অলরেডি আমরা জেনে ফেলেছি তাই না। ফাউন্ডেশন অফ দা মডার্ন জেনেটিক ইভালুয়েশন সিস্টেম, জেনেটিক ইভালুয়েশন সিস্টেম অথবা ব্রিডিং ভ্যালু ইভালুয়েশনের জন্য এটা হলো একটা ফাউন্ডেশন হিসেবে কাজ করে তাই না। তারপর আর্টিফিশিয়াল ইনসেমিনেশন প্রোগ্রামের জন্য এটা ব্যবহার করতে পারবা, ন্যাশনাল ব্রিডিং স্কিমের জন্য ব্যবহার করতে পারবা, জেনেটিক সিলেকশন এবং কমার্শিয়াল পোল্ট্রি ব্রিডিং। Therefore, BLUP is statistical method that estimate the true genetic value of an animal, helps breeders select the best animal for the future generation. এইভাবে সাধারণত তোমার BLUP মেথডটা ব্যবহার করে থাকে। ময়লা কি দিনেই আছে? আমাদের ক্লাস পানি দিয়ে আসবে একটু, বড় ক্লাসে ক্লাস পানি দিয়ে ভালো আছে। আচ্ছা, তার মানে আমরা চলে আসি তাহলে যে এস্টিমেশন অফ ব্রিডিং ভ্যালুর যে আমাদের তিনটা মেথড সিলেবাসের মধ্যে ছিল, এর মধ্যে একটা আমরা দেখলাম। এবার হলো এমপিপি। গতকালকে আমরা রিপিটেবিলিটি করেছিলাম, ওইখানে আমরা জানতে পেরেছি রিপিটেবিলিটির ডাটাগুলো ব্যবহার করে এমপিপি এর মাধ্যমে কোনো একটা অ্যানিমেলের পারফরম্যান্স অথবা ব্রিডিং ভ্যালুটাকে ক্যালকুলেশন করা হয়, গতকালকে যেটা আমরা দেখছিলাম। আচ্ছা, চলে আসছি তাহলে এবার কি এমপিপি এটা কি, এটা আমরা দেখছি, খেয়াল করে দেখো। এমপিপিএ মেথডটা প্রিডিক্ট করে দা ফিউচার প্রোডিউসিং এবিলিটি অফ এন অ্যানিমেল। একটা অ্যানিমেল ফিউচারে কিভাবে কিরকম প্রোডাকশন দিবে অথবা প্রোডাক্ট প্রোডিউসিং এবিলিটি অথবা প্রোডাকশন এবিলিটিটা কিরকম হবে, মানে সেটা দিয়ে দেয় কিভাবে তার পাস্ট পারফরমেন্স রেকর্ডকে ইউজ করে। কোনো একটা অ্যানিমেলের পাস্ট অথবা অতীতের রেকর্ডটাকে ব্যবহার করে সে ভবিষ্যতে কিরকম পারফরমেন্স দিবে অথবা এর কাছ থেকে যে অফস্প্রিং গুলো আসবে তারা কিরকম হতে পারে সেটাও দিয়ে দেয়। খেয়াল করে দেখো, ইট ইজ মেইনলি ইউজড ফর ট্রেডস দ্যাট আর measured repeatedly during the animal's lifetime. অ্যানিমাল লাইফ টাইমের উপর ব্যবহার করে, তার মানে রিপিটেবিলিটির সাথে এটা অনেকটা একটা মিল আছে তাই না। এক্সাম্পল দিয়েছে মিল্ক ইল্ড ইন কেটেল, এগ প্রোডাকশন ইন পোল্ট্রি, জায়গায় ইত্যাদি ইত্যাদি দিয়েছে আর কি। গেল, তারপরে চলে আসি আমরা, এটা থেকে বেশি কিছু আমরা জানবো না, কারণ হলো বেস্ট মেথড যেটা বিএলইউপি, এটা একটু ভালো করে পরীক্ষার জন্য একটু পড়ার চেষ্টা করবা। এমপিপি এটাও একটু পড়বা। এমপিপি এটা কি, এটা আমরা একটু জানলাম। এরপরে এমপিপি এর একটা ফর্মুলা আছে, খেয়াল করে দেখো, এটা আমরা প্র্যাকটিক্যালের ক্ষেত্রে পড়বো ইনশাআল্লাহ। ফর্মুলা অফ দ্য এমপিপিএ মেথড, খেয়াল করে দেখো, সমান এখানে দিয়েছে এইচ বার, এইচ বার হলো হার্ড এভারেজ, এখানে তোমার এভারেজ একটা ভ্যালু দিবে। তারপরে এটা হলো রিগ্রেশন কোএফিসিয়েন্ট nr ডিভাইডেড বাই 1 প্লাস n মাইনাস 1 বাই r nr। তারপরে এভারেজ পারফরম্যান্স অফ দ্য অ্যানিমেল, মানে পিটা হলো এভারেজ পারফরম্যান্স অফ দ্য অ্যানিমেল, আর এখানে মানে এইচ তো আমরা হার্ড এভারেজ, মানে কোন একটা অ্যানিমেলের এভারেজ পারফরম্যান্স ইন্ডিভিজুয়াল অ্যানিমেলের, ঠিক আছে। তারপরে এখানে নাম্বার অফ দ্য রেকর্ড এবং এটা আর হলো রিপিটেবিলিটি। খেয়াল করে দেখো, এখানে যে জিনিসটা বলতে যাচ্ছে যে এই অংশটুকুকে বিশেষ করে উপরের দিকে যদি যায় এইটুকুকে ওরা রিগ্রেশন কোএফিসিয়েন্ট বলতেছে, আমি আগেই বলেছি রিগ্রেশন কোএফিসিয়েন্ট। দেয়ারপর এটা হলো নিউমেরিক, এটা হলো ফর্মুলা দিল, তার এই ফর্মুলার এক্সটেনশন দিল। তারপরে খেয়াল করে দেখো একটা নিউমেরিক্যাল एग्जांपल দিয়ে দিয়েছে এই জায়গায়। খেয়াল করে দেখো হার্ড এভারেজ, তার মানে এইচ বারের মান পিছনে যদি যায়, এই যে তোমার এইচ বারের মান দিয়ে দিল তাই না, আর এইচ বারের মান দিল। তারপরে এখন পি বারের মান দরকার, আর এবং এন এর মান দরকার তাই না। তাহলে খেয়াল করে দেখো, এখানে এইচ বারের মান দিয়ে দিয়েছে, কাউ এভারেজ মিল্ক ইল্ড, ওই যে পি এর মানটা দিয়েছে। খেয়াল করেছো, পি এর মান পি মাইনাস এইচ আমরা দেখলাম এর তাই না, ওই যে পি মাইনাস এইচ, তার মানে পি এর মানটা পাইলা, এ এর মানটা পাইলা, তার মানে এটা হয়ে গেল, এটা হয়ে গেল। তাহলে মাঝের অংশটুকু আছে, মাঝের অংশটুকু কি বলতেছে, এখানে রিপিটেবিলিটি দিয়েছে এবং এন এর মানটা দিয়ে দিয়েছে।
দেয়ারফর প্রথমে এখানে করা হয়েছে রিগ্রেশন কোএফিসিয়েন্টটা ক্যালকুলেশন করে ভ্যালুটা বের করেছে, তারপরে এই ভ্যালুটা আবার ওই সূত্রের মধ্যে ফেলে দিয়ে এখানে বের করে ফেলেছে। দেয়ারফর তাহলে এখানকার ব্যাখ্যাটা কি হলো, ইন্টারপ্রিটেশন হলো কি দি কাউ ইজ এক্সপেক্টেড টু প্রোডিউস অ্যাবাউট এত লিটার মিল্ক ইন দ্য ফিউচার লিখতেছে। তার মানে এমপিপিএ মেথডের মধ্যে ফিউচার প্রোডিউসিং অ্যাবিলিটিটা কি হবে সেটা কিন্তু তুমি সহজে বের করে দিতে পারবে এই সূত্রের মাধ্যমে, যদি কিছু ওই অ্যানিমেলের ডাটা তোমার কাছে থাকে বা তোমাকে যদি কিছু ডাটা দিয়ে থাকে। গেল এমপিপিএ মেথডের নিউমেরিক্যাল কিছু एग्जांपल দেখলাম। কোন কোন ক্ষেত্রে এটাকে সাধারণত অ্যাপ্লাই করা হয়, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য এমপিপিএ খেয়াল করে দেখো। বেসড অন রিপিটেড রেকর্ডস, মানে রিপিটেবিলিটি তথ্যগুলো ব্যবহার করে এমপিপিএ কাজ করে। ইনক্লুডস এটা এনভায়রনমেন্টাল ইফেক্টকে ইউজ করে, তারপর ডিপেন্ডস অন দ্য রিপিটেবিলিটি, আমি আগেই বলেছি প্রিডিক্টস দ্য ফিউচার পারফরম্যান্স, কিন্তু জেনেটিক কিছু ইনফরমেশন এটা ব্যবহার করে না। নট পিওরলি জেনেটিক, জেনেটিকের কিছু ইনফরমেশন খুব একটা তারা ব্যবহার করে না। দেয়ারফর এটাকে মানে বিএল ইউপিকে যেভাবে ডেইরি, পোল্ট্রি এবং বিফ কেটেল অথবা শিপ এন্ড গোটের ক্ষেত্রে ব্যবহার করা যায়, এটাকে ওইরকম বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায়, কিন্তু এটার চেয়ে ওইটা হলো মোস্ট অথেন্টিক। গেল অ্যাডভান্টেজ আছে এটাকে কিছু অথবা লিমিট লেস এটা রাখবে করে জানি তাহলে এই যে ব্রিডিং ভ্যালুর আন্ডারে যে আমরা এমপিপিএ করতেছি, তাহলে এই দুটার মধ্যে পার্থক্যটা কি, তাই না? এমপিপি কি করে প্রোডিউসিং এবিলিটি, ভবিষ্যতে তার প্রোডিউসিং এবিলিটিটা কি হবে সেটা বলে, কিন্তু ব্রিডিং ভ্যালুটা কি বলে প্রিডিক্টস দ্য জেনেটিক মেরিট, তাই না? ওই যে আমাদের প্রথমে দেখলাম যে 12 হইলো তার ব্রিডিং ভ্যালু, দেয়ারফর এ অফস্প্রিং এর কাছে 6 দিয়ে দিল, তাই না? মানে 6টা এক বেশিটা, এটা ডিসপ্লেটি এবং এমপিপি ক্যালকুলেটকে ইনপুট করে যেটা দেখেছি। therefore breeding with the additive additive মানে যে ইফেক্টের আন্ডারে যে তোমার এ আছে এডিটিভ সেটা বেসড অন রিপিটেবিলিটি আর বেসড অন হেরিডিবিলিটি। ব্রিডিং ভ্যালুটা হলো হেরিডিবিলিটি মানে মানে যেটা ইউজ রিপিট ইউজ রিপিটলি this is the activity of the value that which that as the শেষ করে ফেলা, তাই না? খুব বেশি তো নেই, তার এটা তাই না? যুগ্ম একটা এনিকে থাকলে সেখান থেকে কি পরিমাণ জেনেটিক ম্যাটেরিয়াল তার অফস্প্রিং এর কাছে যায়, সেটাই হচ্ছে তোমার ট্রান্সমিটিং এবিলিটি। তার মানে সে কি পরিমাণ ট্রান্সমিট করতেছে, তাই না? ট্রান্সমিট করতেছে, খেয়াল করে দেখো এভারেজ জেনেটিক ভ্যালু, তার মানে অফস্প্রিং রিসিভ হাফ অফ ইটস জিন ফ্রম ইচ প্যারেন্ট, মানে একটা অফস্প্রিং বা একটা বেবি যে হয় তার ভিতরে যে যতগুলো জিন আছে অর্ধেক তার বাপ দিয়েছে, অর্ধেক তার মায়ের কাছ থেকে তার পাওয়া, তাই না? Therefore, the transmitting ability is the equal to the half of the breeding value. Therefore, breeding value অর্ধেক হলো তোমার ট্রান্সমিটিং এবিলিটি। খেয়াল করে দেখো, তার মানে এটাকে যদি ফর্মুলা ফেলানো হয় তার মানে ট্রান্সমিটিং এবিলিটি ব্রিডিং ভ্যালু বাই 2 ডিভি বাই 2, তাই না? এখানে খেয়াল করে দেখো ব্রিডিং ভ্যালু রিপ্রেজেন্টস দ্য টোটাল ব্রিডিং ভ্যালু কি টোটাল অ্যাডিটিভ জেনেটিক মেরিট, এটা আমরা জানি। Only half of these genes are passed to the offspring during reproduction, অর্ধেকটা। Therefore, transmitting ability ব্রিডিং ভ্যালু অর্ধেক নিয়ে সবকিছু চিন্তা ভাবনা কথাবার্তা আচার আচরণ চাল চলন আছে। দেখছো বাবা, আমার মিটিং আছে, আসবে না এই রুমে, ঠিক আছে? আচ্ছা গেল ফর্মুলাটা আমরা দেখলাম, একটা নিউমেরিক্যাল एग्जांपलও দিয়ে দিয়েছে। ব্রিডিং ভ্যালু 12 যদি হয় টি হবে তার অর্ধেক 600। তারপরে এই মানে কিছু ইউজেস আছে, ডেইরি কেটেল ব্রিডিং এর ক্ষেত্রে এটাকে তুমি ইউজ করতে পারবা, পোল্ট্রি ব্রিডিং এর ক্ষেত্রে, বিফ কেটেলের ক্ষেত্রে, সোয়াইন ইত্যাদির ক্ষেত্রে। জাস্ট তাহলে যখন ইউজেজ অ্যাপ্লিকেশনগুলো করবা সবগুলো একসাথে করে ফেলবা কম্পারেটিভ স্টাডি করে, তাহলে স্পেসিফিক একটা দুটো আলাদা থাকলে সেটাকে একটু খালি মনে রাখবা, বাকি কমন যেগুলো আছে কমনের মধ্যে ফেলে দিবা। একটু অ্যাডভান্টেজেস আছে এবং কিছু লিমিটেশনস আছে, তাই না? এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ক্যান স্টিল ইনফ্লুয়েন্স দ্য অফস্প্রিং পারফরম্যান্স করতে পারে কিছু, যা কিছু एग्जांपल দিয়ে দিয়েছে।
ব্রিডিং ভ্যালুর ব্যাপারে এটা পড়লেই পারবা তোমরা। এই ছিল তোমার কি মানে ব্রিডিং ভ্যালু এস্টিমেশনের 9টা মেথডের মধ্যে সিলেবাসভুক্ত তিনটা মেথড নিয়ে আলোচনা। খেয়াল করে দেখো, modern livestock and poultry breeding programs mainly rely on the BLUP method because of its high accuracy and ability to separate genetic and environmental effect. এই ছিল তোমার এই যে আজকের এই চ্যাপ্টারটা ব্রিডিং ভ্যালু নিয়ে আর কি। একটু বেশি সময় ধরেই পড়াই ফেললাম মনে হয়, নাকি সামিউল? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে সমস্যা নাই। আজকে তাহলে এই পর্যন্তই। কোয়েরি যদি থাকে তাহলে আমাকে একটু বলতে হবে, আর না হইলে সিলেবাস গুলো নিয়ে ব্রিডিং ভ্যালু আজকে শেষ হইলো, তাই না? ব্রিডিং ভ্যালু যদি শেষ হয়ে